আসসালামু আলাইকুম, সবাইকে আইসিটি অ্যাসিস্ট্যান্ট গ্রুপ থেকে স্বাগতম। ফ্রি ফাউন্ডেশন কোর্স আমরা এইচএসসি আইসিটির জন্য আইসিটি অ্যাসিস্ট্যান্টের পক্ষ থেকে এইচএসসি 26 এবং 27 ব্যাচের জন্য এই ফ্রি ফাউন্ডেশন কোর্সটা চালু করেছি, যেখানে তোমাকে চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 6 এর টোটাল 8টা ক্লাস নিয়ে পুরো বেসিকটা ক্লিয়ার করে দেওয়া হবে। তা আজকের ক্লাসটা করলেই তোমরা আসলে বুঝে যাবা। প্রথমে আমি একটু বলবো, ক্লাসটা সবাইকে শেয়ার করে দিবা, আমিও শেয়ার করে দিচ্ছি। এবং সেই সাথে আর একটা কথা আছে, সেটা গুরুত্বপূর্ণ। সেটা কি জানো? সেটা হলো আরেকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, আজকের ক্লাসে প্রথম 10 মিনিটে যারা সর্বোচ্চ শেয়ার মেনশন করবেন তারা 3 জন 300 টাকা মোবাইল রিচার্জ পাবেন। এটা আমাদের পক্ষ থেকে একটা গিফট আপনাদের জন্য। অবশ্যই এইচএসসি 26 এবং 27 ব্যাচের স্টুডেন্টদেরকে মেনশন করতে হবে এবং সেই সাথে শেয়ার করতে হবে বিভিন্ন বন্ধুদের মেসেঞ্জার গ্রুপে, তোমার নিজের টাইমলাইনে। ঠিক আছে? তাহলে সবাই করে ফেলো। আর আমি একটু ক্লাসটা শেয়ার করে, অনেকেই যুক্ত হবে এই ক্লাসটা করার জন্য, অনেকেই ওয়েট করে বসে আছে। আমি শেয়ার করে দিচ্ছি লিঙ্কটা, তোমরাও একটু জয়েন হয়ে যাও দ্রুত গতিতে যারা যারা আসো। অবশ্যই আজকে খুব চমৎকার ক্লাস করব আমরা সবাই মিলে একসাথে। আচ্ছা, আমি ক্লাসটা একটু শেয়ার করে দিচ্ছি, কেমন? তোমরা একটু ওয়েট করো, তাহলে তোমরাও একটু শেয়ার করে ফেলো। সেই সময় 1 মিনিট সময় নিলাম। আর একটু একটা কমেন্ট করবা সবাই, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে, কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে, জাস্ট এই কমেন্ট একটু করবা। ঠিক আছে? কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে সেটা একটু কমেন্ট করবা, আমি ইনশাল্লাহ। আর সবাই একটা লাভ রিয়েক্ট দিবা, সেই সাথে একটা লাভ রিয়েক্ট, আর হচ্ছে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন। আমি একটু ক্লাসটা শেয়ার করে দিচ্ছি বন্ধুদের জন্য, তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সবার জন্য একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, তোমরা সবাই জয়েন হয়ে যাবে ইনশাল্লাহ এখনই। আর তোমরাও একটু শেয়ার করে ফেলো, কেমন? আমি একটু শেয়ার করে দিচ্ছি মেসেঞ্জার গ্রুপে, অনেকে ওয়েট করতেছে তো ক্লাসটার জন্য, সবাই যাতে একটু ক্লাসটার রিমাইন্ডার পায় আর কি। তোমরাও একটু শেয়ার করে ফেলো। হ্যাঁ, আচ্ছা। আজকে লেকচার 1, আরও ইনশাল্লাহ 7টা লেকচার হবে আজকের পরে, তারপরে হচ্ছে আমাদের আসল ইয়েটা হবে আর কি। ওকে, সবাই কি যুক্ত হয়েছে? কে কোন জেলা থেকে একটু কমেন্ট করো, আমি নামগুলা পড়বো, কয়েকটা নাম পড়বো আমি বেশ। কে কোন জেলা থেকে যুক্ত হয়েছে তারা একটু কমেন্ট করো। ওকে, ফাইন 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 ফাইন, আমার কাজ শেষ, এবার তোমাদের সাথে কথা বলার পালা। ওকে, নরসিংদী থেকে আশিক বলেছো, রংপুর থেকে, কক্সবাজার থেকে ইয়াসিন, নরসিংদী থেকে আনিসুর, চুয়াডাঙ্গা থেকে শাইম। আচ্ছা, সবাই কি বন্ধুদের মেনশন শেয়ার শুরু করে দিছো? মেনশন শেয়ার করতেছো তো সবাই? ওকে, কয়জন যুক্ত হয়েছে এর মধ্যে আমাদের সাথে? এর মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছে প্রায় 140 প্লাস স্টুডেন্ট। ওকে, যাই হোক, আমরা ইনশাল্লাহ 140 জন প্লাস স্টুডেন্ট যুক্ত হয়ে গেছে, সবাইকে মিলেই আমরা ক্লাসটা করব। তোমরাও একটু শেয়ার করো। আমি প্রথমে একটু সিলেবাসটা বুঝাই দিব, তারপর আমরা বেসিক ক্লাস শুরু করব। আচ্ছা, 151 জন হয়েছে ক্লাসে, আলহামদুলিল্লাহ। সবাই একবার লাভ রিয়েক্ট দাও, সবাই একবার লাভ রিয়েক্ট দাও, আর ওকে লিখো, আমরা শুরু করি। একবার ওকে লিখে ফেলো, আমরা শুরু করে ফেলি। ওকে, আর সর্বোচ্চ মেনশন শেয়ার, এটা মাথায় রাখবা, আজকের ক্লাসে সর্বোচ্চ মেনশন শেয়ার যে করবে 3 জন 300 টাকা মোবাইল রিচার্জ পাবে ক্লাস শেষে। ওকে, এবার দেখো ফ্রি ফাউন্ডেশন কোর্স, এটা কারা কারা করতে পারবে? এইচএসসি 26 এবং 27 ব্যাচ টোটাল 8টা ক্লাস নিব, 2টা চ্যাপ্টার 3 এর উপর, 2টা চ্যাপ্টার 4 এর উপর, 2টা চ্যাপ্টার 5 এর উপর, 2টা চ্যাপ্টার 6 এর উপর, যাতে বেসিকটা স্ট্রং থাকে। ঠিক আছে? এবং সেই সাথে যে সবগুলা ক্লাস করবা, 8টা ক্লাস যে করবা, তার জন্য রয়েছে 500 টাকা পুরস্কার, 500 টাকা পুরস্কার থাকবে যে 8টা ক্লাস করবা। এটাও মাথায় রাখবে, এবং তোমার পড়াশোনাও হচ্ছে, এবং সেই সাথে প্রত্যেক ক্লাসে মোবাইল রিচার্জও থাকবে। আচ্ছা, প্রথমে আমি একটু বলি, অনেকের এখানে হয়তো আসছে আইসিটি বইয়ের ধারণা নেই, তাদের জন্য একটু করে জাস্ট একটু ওভারভিউ করতেছি। যাদের আইসিটি বই সম্পর্কে টোটাল ধারণাই নাই তাদের জন্য, এইচএসসিতে আইসিটি হচ্ছে একটা পেপার, কোনো ফার্স্ট পেপার নেই, কোনো সেকেন্ড পেপার নেই। এইচএসসিতে কয়টা পেপার? অবশ্যই একটা পেপার, একটাই পত্র পড়তে হবে এইচএসসিতে, কোনো ফার্স্ট পেপারও পড়তে হবে না, কোনো সেকেন্ড পেপারও পড়তে হবে না। বুঝাইতে পারছি? আইসিটি হচ্ছে একটা বই, অন্যান্য সব বই হলো কাপল। আইসিটি হচ্ছে ব্যাচেলর সাবজেক্ট, ব্যাচেলর মানে কি সিঙ্গেল, এটার কোনো প্রথম পত্র দ্বিতীয় পত্র নেই। দেখো, এই একটা বইতে অধ্যায় আছে কয়টা? এই একটা বইতে অধ্যায় আছে হলো টোটাল 6টা, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। প্রশ্ন কয়টা আসে? প্রশ্ন আসে হচ্ছে টোটাল, ভালো করে মনোযোগ দিয়ে কথা শুনেন,
প্রশ্ন আসে হচ্ছে 8টা প্রশ্ন পরীক্ষা হবে, সিকিউ 8টা আসবে, 8টা সিকিউ আসবে, অ্যান্সার করতে হবে 5টা সিকিউ, টোটাল 5টা অ্যান্সার করতে হবে। এই যে দেখেন 5 10 50 নাম্বার, আর এমসিকিউ 25টা 25 নাম্বার, তার মানে 75 নাম্বার, ব্যবহারিক 25। এখন আইসিটির সবচেয়ে মজার বিষয় কি জানো, আইসিটির ব্যবহারিকে 23 24-এর নিচে কেউ পাবে না, সবাই নিশ্চিত 23 24-এর উপরে। কেন স্যার? কারণ প্রত্যেক ব্যবহারিক পরীক্ষা হয় তোমার অন্য কলেজে, কিন্তু আইসিটি ব্যবহারিক পরীক্ষা হয় নিজের কলেজে। নিজের কলেজে কোনোদিন নিজের স্টুডেন্টদেরকে কম নাম্বার দেয় না। হয়তো টিচাররা প্রাইভেট পড়ানোর জন্য অনেক ধমক টমক দিতে পারে, কিন্তু আলটিমেটলি তুমি যদি খাতা প্রপারলি জমা দাও, প্র্যাকটিক্যাল খাতা, তোমাকে অবশ্যই 23 বা 24 দিবে। কারণ কলেজে কলেজে একটা কম্পিটিশন থাকে, কোনোদিন কেউ নিজের কলেজের স্টুডেন্টদেরকে কম নাম্বার দেয় না, এটা পৃথিবীতে রেকর্ড নেই। সুতরাং নিশ্চিত এখানে তুমি 23 বা 24 পাবা, এটা নিশ্চিত, এটা তোমার স্টকে আছে। তাইলে আমাকে পড়াশোনা করতে হবে 5টা সিকিউর জন্য, 25টা এমসিকিউর জন্য। অধ্যায় কয়টা পড়তে হবে? পুরা 2 বছর মিলে, যারা 27-এ আসো 2 বছর মিলে 6টা অধ্যায় পড়তে হবে। এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তি, কমিউনিকেশন সিস্টেম নেটওয়ার্কিং, সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, ওয়েব ডিজাইন, HTML, প্রোগ্রামিং ভাষা, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তোমাদের কিন্তু পরীক্ষা হবে ফুল সিলেবাসে, এইচএসসি 26 এবং 27। এতদিন পর্যন্ত কিন্তু ফুল সিলেবাস ছিল না, কিন্তু তোমাদের থেকে আবার ফুল সিলেবাস এক্সাম হওয়া শুরু হবে। সুতরাং আগে থেকে মনোযোগ দিয়ে শুনে রাখেন, এই 6টা অধ্যায় ভালো করে পড়তে হবে। প্রথম অধ্যায় থেকে একটা সিকিউ, 3টা এমসিকিউ আসবে। দ্বিতীয় অধ্যায় থেকে একটা সিকিউ, 4টা এমসিকিউ। তৃতীয় অধ্যায় থেকে 2টা সিকিউ, 6টা এমসিকিউ। চতুর্থ থেকে একটা সিকিউ, 4টা এমসিকিউ। পঞ্চম থেকে 2টা সিকিউ, 5টা এমসিকিউ। এইভাবে পরীক্ষায় এখান থেকে 8টা সিকিউ আসবে, 25টা এমসিকিউ। এটা অবশ্যই আপনারা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, আইসিটিতে কিভাবে প্রশ্ন আসে সেটা। ঠিক আছে, এখন কথা হলো এই প্রিপারেশনটা কিভাবে নিব। এখন রিকমেন্ডেবল বই কি? দেখবা তোমাকে অনেক ধরনের বই বাজারে সাজেস্ট করতে পারে স্যারেরা, তবে আমার রিকমেন্ডেশন থাকবে তোমরা অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে। আজকে ফেসবুকে ক্লাস শেষে, এটা হোমওয়ার্ক, যারা বই সম্পর্কে জানো না, এইটা লিখে সার্চ করবা ফেসবুকে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক, এটা লিখে সার্চ করবা, এটা লিখে সার্চ করবা আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক ফেসবুকে, এই পেজটা একটু দেখবা, এটা লিখে সার্চ করবা। আর একটা বোর্ড বই, যদি মন চাই একটা বোর্ড বই নিতে পারো, এর বাইরে আর কোনো রাইটারের বই লাগবে না, কোনো গাইডও লাগবে না, কারণ আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুকেই সৃজনশীল উত্তর সহ দেওয়া আছে, এমসিকিউ উত্তর ব্যাখ্যা সহ দেওয়া আছে। তার মানে তোমার মন চাইলে তুমি বোর্ড বইটা পড়তে পারো আর আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক। আমার শিওর, আমি এইটুকু শিওর, যে ছেলে মেয়ে বই দেখছে, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক যে দেখছে, সে অন্য কোনো বই পড়বেও না। এটা হয়তো এমনি কিনে রাখছে, টেবিলে ফেলে রাখবে, পড়বে না, কারণ এখানে সব আছে, এই 2টা বইতে সব আছে। আর বই নিতে পারবে শুধু 17 জন, বইয়ের স্টক খুবই লিমিটেড। ঠিক আছে, 17 সেট বই বাকি আছে শুধু। আচ্ছা, এবার দেখো পরের প্রশ্ন, এটা হচ্ছে তোমাদের বই, কি বই পড়তে হবে। তা এখন আইসিটির একটা ব্যাপার আছে, সেটা কি জানো? এই 6টা অধ্যায় 6 ধরনের, 6টা অধ্যায় হলো 6 ধরনের অধ্যায়। এমন না যে স্যার চ্যাপ্টার 1 না পড়লে 2 বুঝবো না, 2 না পড়লে 3 বুঝবো না, 3 না পড়লে 4 বুঝবো না, 4 না পড়লে 5 বুঝবো না, এরকম না। আইসিটির ব্যাপারটা হচ্ছে কিরকম দেখো, তুমি যদি আজকে যদি আমি তোমাকে চ্যাপ্টার 6ও পড়াই, তুমি এটাও বুঝবা। তোমাকে যদি আমি চ্যাপ্টার 3 পড়াই, এটাও বুঝবা। তোমাকে 5 পড়াইলে এটাও বুঝবা, কারণ এখানে প্রত্যেকটা জিনিস একটা আরেকটার সাথে আলাদা। এবং তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি ফ্রি ফাউন্ডেশন কোর্সের প্রথম ক্লাসটা শুরু হবে চ্যাপ্টার 3 দিয়ে। এই যে 3, যেখান থেকে দেখো 2টা সিকিউ, 6টা এমসিকিউ, টোটাল 26 নাম্বার আসবে পরীক্ষায়। চিন্তা করা যায় একটা অধ্যায় থেকে 26 নাম্বার, তোমার হাতে আছে অলরেডি 25 নাম্বার। তার মানে দেখো, তুমি যদি চ্যাপ্টার 3 পারো, আর তুমি তো প্র্যাকটিক্যালে 24 পাবা, তাহলে 26 আর 24-এ 50, তোমার 50% মার্কস ক্লিয়ার। এই 2টা অন্তত, যে চ্যাপ্টার 3 পারে সে জীবন আর ফেল করবে না, টেস্ট পরীক্ষায় শুদ্ধ ফেল করবে না, প্রি টেস্টেও ফেল করবে না, গ্যারান্টি। চ্যাপ্টার 3 যে পারে সে কোথাও আর ফেল করবে না, কোথাও আটকাবে না। সুতরাং আমরা প্রথম 2টা ক্লাস করব ফাউন্ডেশন কোর্সের চ্যাপ্টার 3 এর উপর। সবাই একবার বলেন যে আপনাদের সবার কি মেনশন শেয়ার হয়ে গেছে কিনা, তাহলে আমরা ক্লাস শুরু করতে পারি। সবাই ক্লাস শুরু করবো কিনা বলে দেন। আমাদের অলরেডি 200+ স্টুডেন্ট ক্রস করেছে, সবার কি মেনশন শেয়ার কমপ্লিট কিনা বলেন। ওকে ওকে, সবাই কি ক্লিয়ার কিনা বলেন একটু দ্রুত গতিতে।
অনেক স্টুডেন্ট আল্লাহর রহমতে। এরপরও তোমরা সবাই বন্ধুদেরকে একটু মেনশন শেয়ার দাও আর ওকে বলো, তারপরে আমরা পড়া শুরু করব, ঠিক আছে? ওকে ওকে ওকে, সবাই কি ক্লিয়ার? সবাই একবার ওকে লিখেন। আমরা পুরো সিলেবাসটা একবার শর্টকাটে বুঝাই দিছি, এখন আমাদের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, শুনো তাহলে চ্যাপ্টার 3 এর নাম কি? চ্যাপ্টার 3 এর নাম হলো সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। দুইটা পার্টে বিভক্ত। প্রথম অংশের নাম হলো সংখ্যা পদ্ধতি, দ্বিতীয় অংশের নাম হলো ডিজিটাল ডিভাইস। আমার পড়ানোর একটা সিস্টেম আছে, এটা আমার স্টুডেন্ট যারা তারা জানে অলরেডি। এখানে যারা আমার কাছে পড়ে, পেইড বেসে পড়ে, তারা আমার এটা জানে। আমার পড়ানোর সিস্টেমটা হচ্ছে আমি স্লাইড কম পড়াই, লিখে লিখে পড়াই, যাতে একটা স্টুডেন্টের কাছে জিনিসটা হৃদয়গ্রাহী হয়। তোমাকে জ্ঞানমূলক, অনুধাবনমূলক সবই পড়ানো হবে, তবে লিখে লিখে পড়ানো হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতিতে আইসিটিতে কেন দেওয়া হয়েছে, এটা আমার কেন দরকার? আচ্ছা বলো তো, আইসিটিতে যে সংখ্যা পদ্ধতিটা দেওয়া হয়েছে, এটা কি আমার সংখ্যা পদ্ধতি না কম্পিউটার নাকি মোবাইলের? আসলে মোবাইলের সংখ্যা পদ্ধতি কম্পিউটারের সংখ্যা পদ্ধতিগুলো দেওয়া হয়েছে। যেমন বাইনারিকে আমরা ব্যবহার করি না, এগুলো হচ্ছে কম্পিউটারের ভাষা। এরপরে হচ্ছে অক্টাল, এটা হচ্ছে কম্পিউটারের কোডিং সিস্টেম। এরপর আছে হেক্সাডেসিমাল, এটাও কম্পিউটার কোডিং সিস্টেম। আর ডেসিমালটা হচ্ছে কি আমাদের দৈনন্দিন জীবনের ভাষা, আমরা যেটা ব্যবহার করি। তাহলে ভালো করে খেয়াল করেন, এখানে যে ভাষাটা আমরা শিখবো সেটা কিন্তু মানুষের ভাষা না। আমরা শিখবো কম্পিউটার কিভাবে হিসাব নিকাশ করে, এবং এগুলো আমাদের দরকার আছে। কথা বুঝাইতে পেরেছি? তা এখন কথা হচ্ছে, এই সংখ্যা পদ্ধতি আসার আগে পৃথিবীতে কিভাবে হিসাব নিকাশ হতো, এটা তো আমাদের জানতে হবে। পৃথিবীতে কিভাবে হিসাব নিকাশ হতো সংখ্যা পদ্ধতি আসার আগে, একটু মনোযোগ দিয়ে কথা শুনেন। পৃথিবীতে যখন সংখ্যা পদ্ধতি এক্সিস্ট করে নাই, কোনো ধরনের হিসাব নিকাশ নাই, আপনাদের জানতে ইচ্ছে করেন এগুলা? প্রাচীনকালে মানুষ কিভাবে ক্যালকুলেট করত? প্রাচীনকালে মানুষ সর্বপ্রথম টেলি চিহ্ন আঁকতো, এভাবে টেলি। কাউকে তুমি 1 বস্তা চাল দিছো, একটা দাগ দিছো দেওয়ালে, আর 1 বস্তা গম দিছো, একটা দাগ দিছো। এভাবে মানুষ বিনিময় প্রথা করত। তুমি কিছু মাছ দিলে তোমাকে কিছু চাল দিবে, তুমি কিছু গম দিলে তোমাকে কিছু ডাল দিবে। এভাবে মানুষের হিসাব নিকাশ চলতো। কিন্তু এগুলা আর হচ্ছে কি, রশির মধ্যে গিট্টা মারতো। রশিতে কি করতো, এই যে একটা রশির মধ্যে দিয়ে এখানে গিট্টা মারতো। কাউকে 1 বস্তা চাল দিছো, একটা গিট্টা মারছে। কাউকে 2 বস্তা চাল দিছো, 2টা গিট্টা মারছে। এরপরে কি করতো, মার্বেল দিয়ে গুনতো। এইভাবে মার্বেল বক্সের মধ্যে ঢুকায় রাখতো, কাউকে কিছু দিলে। একটা মার্বেল ঢুকায় রাখছো, 2টা মার্বেল ঢুকায় রাখছো, এইভাবে হিসাব নিকাশ ছিল ওরকম। কিন্তু আসলে এগুলা দিয়ে তো বড় বড় হিসাব নিকাশ করা যায় না। যাই, এই বড় বড় হিসাব নিকাশ করার জন্য সর্বপ্রথম পৃথিবীতে যে পদ্ধতিটা চালু হয়েছে সেটার নাম হচ্ছে হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। সর্বপ্রথম পৃথিবীর হিসাব নিকাশ যে পদ্ধতির হাত ধরে, সেটার নাম কি ছিল? হায়ারোগ্লিফিক্স পদ্ধতি। হায়ারোগ্লিফিক্স, এই যে লিখে রাখেন, পৃথিবীর সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির নাম হায়ারোগ্লিফিক্স সংখ্যা পদ্ধতি, যেটা ছিল আবিষ্কার করেছিল মিশরীয়রা। এই যে মিশরীয়রা সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার করে, মিশরীয়রা, ঠিক আছে? মিশরীয়রা সর্বপ্রথম এই সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, হায়ারোগ্লিফিক্স। এই হায়ারোগ্লিফিক্স শব্দটা আসছে হায়ারোগ্লিফুস নামক একটা শব্দ থেকে। এই যে হায়ারোগ্লিফুস নামক একটা শব্দ থেকে এই শব্দটা আসছে, হায়ারোগ্লিফুস নামক এই শব্দ থেকে, যার অর্থ ছিল পবিত্র সংখ্যা। যার অর্থ ছিল পবিত্র সংখ্যা, পবিত্র সংখ্যা। তাহলে আমাদের প্রথম প্রশ্ন নৈর্ব্যক্তিক, বিভিন্ন বোর্ডে আসছে, 2023 সালে আসছে সিলেট বোর্ডে, 2017 সালে আসছে। পৃথিবীর প্রথম সংখ্যা পদ্ধতির নাম কি? হায়ারোগ্লিফিক্স। কারা আবিষ্কার করেছেন? মিশরীয়রা। হায়ারোগ্লিফিক্স শব্দের উৎপত্তি কোন শব্দ থেকে? হায়ারোগ্লিফুস শব্দ থেকে, যার অর্থ কি? যার অর্থ হলো পবিত্র সংখ্যা। সবার কি ক্লিয়ার কিনা বলেন? সবার কি ক্লিয়ার? তাহলে আপনারা একবার দ্রুত কমেন্ট করে ফেলেন তো, সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির নাম কি? পৃথিবীর সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির নাম কি? সবাই একবার দ্রুত কমেন্ট করে ফেলেন, সবাই একবার দ্রুত কমেন্ট করে ফেলেন, ঠিক আছে? ওকে ওকে, সবাই একবার দ্রুত কমেন্ট করে ফেলেন। আচ্ছা, আপনাদেরকে একটা কাজ দিই, সেটা হচ্ছে কি 10 সেকেন্ড সময় দিলাম, প্রত্যেকে টাইমলাইনে একবার ক্লাসটা শেয়ার করেন। যদি আপনার লজ্জা লাগে তাহলে প্রয়োজনে ক্লাস শেষে ডিলিট করে দিন, কারণ আপনার একটা বন্ধু হলেও যদি উপকৃত হয়, এটা কিন্তু অনেক ভালো দিক। তোমার একটা ফ্রেন্ডও যদি উপকৃত হয়, এটা তোমার জন্য ভালো না? তো সুতরাং সবাই একটা করে শেয়ার দেন, তো একবার করে শেয়ার দেন সবাই, ওকে? নতুবা আপনার যেগুলা বন্ধু, মানে কলেজের একটা আছে না, গ্রুপ আছে না, বন্ধুদের স্কুলের একটা গ্রুপ আছে না, ওখানে লিঙ্কটা দিয়ে দেন। কেউ চাইলে আইসিটি ক্লাস করতে পারে, ঠিক আছে, ফ্রিতে।
এটা তো ফ্রিতে নিচ্ছি, সুতরাং করতে পারবে কেউ চাইলে। আচ্ছা ওকে, আচ্ছা ফাইন। এবার দেখেন পরের প্রশ্ন, এবার পরের প্রশ্নে আসি। হায়ারোগ্লিফিক সংখ্যা পদ্ধতি আমরা গেলাম, এবার পরের প্রশ্ন বলেন, পরের প্রশ্ন কি? দ্বিতীয় যে সংখ্যা পদ্ধতিটা আবিষ্কার হয়েছে, দ্বিতীয় যে সংখ্যা পদ্ধতি সেটা হলো মধ্য আমেরিকার মানুষরা করেছে। মধ্য আমেরিকার মানে আমেরিকার মানুষের কথা হচ্ছে, মিশরীয়রা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করলো, আমরা করব না। তো মিশরীয়রার পরে যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে সেটা হচ্ছে এই যে মধ্য আমেরিকার মানুষ। মধ্য আমেরিকা কাদেরকে নিয়ে গঠিত হয়? মধ্য আমেরিকা হচ্ছে কি বলা হয়, মেক্সিকো আর আমেরিকাকে। এই যে মেক্সিকো ছিল না ফুটবল খেলে, যে বিশ্বকাপ ফুটবলে দেখছো না, মেক্সিকো সবসময় আর্জেন্টিনার সাথে খেলা পড়ে এদের। এই যে মেক্সিকো, এই মেক্সিকো প্লাস হচ্ছে আমেরিকা মিলে হয় মধ্য আমেরিকা। এই মধ্য আমেরিকার লোকেরা একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে যেটার নাম হচ্ছে ম্যায়ান সংখ্যা পদ্ধতি। ম্যায়ান এইচএসসি বোর্ড পরীক্ষা 24-এ এসেছে। মধ্য আমেরিকার লোকের আবিষ্কৃত সংখ্যা পদ্ধতির নাম কি? ম্যায়ান। আর ম্যায়ান সংখ্যা পদ্ধতিকে বলা হয় কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি। নৈর্ভিত্তিকের জন্য 100% গুরুত্বপূর্ণ, লিখে রাখেন। ম্যায়ান সংখ্যা পদ্ধতিকে বলা হয় কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি। ম্যায়ান সংখ্যা পদ্ধতিকে বলা হয় কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি। তাহলে প্রথম প্রাচীন সংখ্যা পদ্ধতি হায়ারোগ্লিফিক্স, এরপরে আসছে কি সংখ্যা পদ্ধতি? ম্যায়ান। ম্যায়ানকে কি বলা হয়? কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি বলা হয়। ম্যায়ান কারা আবিষ্কার করেছে? ম্যায়ান আবিষ্কার করেছে মেক্সিকোর মানুষ, মধ্য আমেরিকার লোকেরা। ম্যায়ান সংখ্যা পদ্ধতিটা কি রকম ছিল? এই যে দেখো, এটা ছিল 1 ফোঁটা দিলে 2টা ফোঁটা 2, 3টা ফোঁটা 3, 4টা ফোঁটা 4, একটা দাগ দিলে এটাকে বলা হতো 5, আর দাগের উপর একটা ফোঁটা দিলে 6, দাগের উপর 2টা ফোঁটা দিলে 7। এটা ছিল ম্যায়ান সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, লিখে রাখো। মধ্য আমেরিকার লোকেরা মেক্সিকো আমেরিকা ম্যায়ান সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে, কুড়িভিত্তিক সংখ্যা পদ্ধতি ছিল। আর হচ্ছে কি, এটা হলো ধরন ছিল তাদের ভাষার। এবার দেখো ভালো করে সবাই, এখন ম্যায়ান আবিষ্কারের পর, ম্যায়ান সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর, মনোযোগ দিয়ে কথা শুনেন, ম্যায়ান সংখ্যা পদ্ধতি আবিষ্কারের পর মানুষের মনের মধ্যে প্রশ্ন জেগেছে, প্রশ্ন হয়েছে মানুষের মনে, মানুষ চিন্তা করা শুরু করেছে। এক এক গোত্র এক একটা বানাচ্ছে। এবার ইতালির একটা বানাইছে, ইতালিরটা তো তোমরা সবাই জানো, রোমান সংখ্যা। এবারও আসছে 25 সালের বোর্ডে। কোন জটিল অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি এখনই ব্যবহৃত হয়? রোমান সংখ্যা। ইতালির মানুষের একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে যেটার নাম হলো রোমান সংখ্যা। এই যে রোমান, ইতালির মানুষটা যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে সেটার নাম হলো রোমান সংখ্যা, যেটা এখনো ব্যবহৃত হয়। এখনো আমরা কিছু ক্ষেত্রে গড়ির ডায়ালে এই রোমান সংখ্যাগুলো দেখতে পাই সৌন্দর্যের জন্য। এখনো ইতালির যে জটিল অবৈজ্ঞানিক সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয় যেটার নাম হলো রোমান সংখ্যা। এখন ম্যায়ানের ব্যবহার নেই, এখন হায়ারোগ্লিফিক্সের ব্যবহার নেই, হায়ারোগ্লিফিক্সের ব্যবহার এখন নেই, ম্যায়ানের ব্যবহার এখন নেই। এখন ব্যবহার আছে কার? রোমান। তাও এগুলো সৌন্দর্যের জন্য ব্যবহার করে, হিসাবের জন্য কেউ ব্যবহার করে না। তো দেখো একটা প্যাচ লেগে গেল না? কি প্যাচ লেগে গেল? মিশরে এক ধরনের সংখ্যা পদ্ধতি, আমেরিকায় এক ধরনের সংখ্যা পদ্ধতি, রোমানে এক ধরনের সংখ্যা পদ্ধতি, ইতালিতে। তাহলে চিন্তা করে দেখো, এক এক জায়গায় যদি এক এক সংখ্যা পদ্ধতি হয়, কখনোই কি তোমার হিসাব নিকাশ ঠিক মতো হবে? কোনোদিন হিসাব নিকাশ ঠিক মতো হবে না। এই সব বিতর্কের অবসান করেছেন একজন বিজ্ঞানী যার নাম আর্যভট্ট। উনি সর্বপ্রথম শূন্য আবিষ্কারের মাধ্যমে উনি যে সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন সেটার নাম হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি। ঠিক আছে, এবং এটার ফলে পুরা পৃথিবীতে একটা ইউনিক আইডেন্টি, বর্তমানে আমরা যে হিসাবটা করি সবার জন্য এটা গ্রহণযোগ্য হয়েছে। দশমিক সংখ্যা পদ্ধতির আবিষ্কার করেছে এ আর্যভট্ট, ভারতীয় বিজ্ঞানী আর্যভট্ট, শূন্য আবিষ্কার করার পর। এবং এই সংখ্যা পদ্ধতি আসার পর আগের সমস্ত সংখ্যা পদ্ধতি বাতিল হয়ে গেল। ঠিক কিনা? আগের সমস্ত সংখ্যা পদ্ধতি বাতিল হয়ে গেছে এই সংখ্যা পদ্ধতি আসার পর। এবং এটাকে নাম দেওয়া হয়েছে হিন্দু সংখ্যা পদ্ধতি, যেহেতু এটা একটা হিন্দু আবিষ্কার করেছে। এই সংখ্যা পদ্ধতির নাম ছিল হিন্দু সংখ্যা পদ্ধতি। এই হিন্দুরা যেহেতু এটা আবিষ্কার করছে, খ্রিস্টানরা এটা মেনে নিতে পারে নাই। খ্রিস্টানরা বলতেছে এটা কি, শূন্য একটা আবিষ্কার করছে, কি বলে সংখ্যা পদ্ধতি। খ্রিস্টান শাসকেরা, খ্রিস্টান যে শাসক ছিল তারা অনেক দিন পর্যন্ত এই শূন্যকে শয়তানের রূপ বলতো, শূন্যকে বলতো শয়তানের রূপ। ঠিক আছে, এই শূন্যকে শয়তানের রূপ বলতো খ্রিস্টান শাসকেরা। তারা বলতো এটা কোনো সংখ্যা পদ্ধতি না, এটা শয়তানের একটা রূপ। তারা মেনে নিতে পারতেছিল না যে সবচেয়ে গ্রহণযোগ্য সংখ্যা পদ্ধতি কেন হিন্দুরা বানাবে। ঠিক আছে, তাহলে এই নিয়ে অনেক বিতর্ক ছিল। পরিশেষে
এই সংখ্যা পদ্ধতিটাই বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। পৃথিবীর প্রত্যেকটা দেশের হিসাব নিকাশ বর্তমানে এই সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু হয়, ঠিক কিনা? এর আগে আরো কিছু সংখ্যা পদ্ধতি ছিল। ব্রাজিলের একটা পিরাহা গোষ্ঠী ছিল, ব্রাজিলের পিরাহা। তোমরা সবাই জানো, এখানে অনেক ব্রাজিল ফুটবল ফ্যান আছো, কমেন্ট করো তো কারা কারা ব্রাজিল সাপোর্টার। এই ব্রাজিল সাপোর্টার যারা যারা আছে, পিরাহা নামক একটা গোষ্ঠী ছিল ব্রাজিলের পিরাহা। এই ব্রাজিলের ফিরাহা জাতি একটা সংখ্যা পদ্ধতি বলতো, এখানে 1 আর 2, এর বেশি হলে তারা বলতো অনেক, এর বেশি হলে তারা বলতো অনেক, অনেক বলতো তারা এর বেশি হলে। তাহলে কেউ যদি তাদেরকে জিজ্ঞেস করতো তোমাদের বিশ্বকাপ কয়টা, এরা বলবো অনেক, কারণ এরা তো 5 গুনতে জানে না, এরা জানে 1 আর 2 গুনতে। এর বেশি হলে এরা বলতো অনেক, সর্বোচ্চ 1 আর 2। তার মানে তাদেরকে যদি জিজ্ঞেস করি কেউ তোমাদের বিশ্বকাপ কয়টা, তারা বলবো অনেক, ঠিক আছে? 5 বলবে না, কারণ তারা তো 5 গুনতে জানে না, তারা বলতো কি অনেক। এই ব্রাজিলের ফিরাহা গোষ্ঠীকে যদি জিজ্ঞেস করা হয়, দেখি বলো তো বিশ্বকাপ কয়টা, কি উত্তর দিবে? দেখি বলো তো তাদের বিশ্বকাপ কয়টা, কি উত্তর দিবে বলো? ব্রাজিলের ফিরাহা জাতিরা কি উত্তর দিবে বলেন, যে তাদের বিশ্বকাপ কয়টা? ওকে, সবাই বলেন তাড়াতাড়ি। একজনে বলছে স্যার মূল পড়ায় আসেন। ওই মূল বেসিক না বুঝে পড়াশোনা করলে আইসিটি পরীক্ষায় চোখে ধোঁয়া দেখবা। অনেক জায়গায় পড়তে পারবা আইসিটি, কিন্তু আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউনিক, ঠিক আছে? 200 টাকা দিয়ে 90 টাকা দিয়ে আইসিটি শেষ করতে পারবা, কিন্তু আইসিটি অ্যাসিস্ট্যান্ট ইউনিক। আমাদের ক্লাসের স্টুডেন্টরা জীবনে পরীক্ষার হলে কান্না করে না, কারণ আমরা একদম গুড়া থেকে শুরু করি পড়াশোনা। আর ফাউন্ডেশন মানে কি, তোমাকে এখানে সম্পূর্ণ বেসিকটাই পড়ানো হবে। সুতরাং মূল না করে যা পড়াচ্ছি সেটাকে ফোকাস করেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে না, 90-এর উপরে পাবা। শুধু রেজাল্ট ভালো হবে না এটা না, 90-এর উপরে পাবা ইনশাল্লাহ, ঠিক আছে? ক্লাস করতে থাকেন মনোযোগ দিয়ে, যা বলি। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে ব্রাজিলের ফিরাহা যারা ছিল তারা 1-2-এর বেশি হলে কি বলতো, অনেক বলতো। কথা বুঝাইতে পেরেছি? এবার দেখেন আরেকটা সংখ্যা পদ্ধতি ছিল, ব্যাবিলিয়নরা যেটা ব্যবহার করে 60 ভিত্তিক। এই যে ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি যেটা ছিল, সেটা হচ্ছে কি 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। 60 ভিত্তিক এটা কোথায় ব্যবহৃত হয় জানো তো সবাই? গণিতে ব্যবহৃত হয়। গণিতে 60 না, গণিতে 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ঘন্টা। এই গড়ির যে হিসাব নিকাশ, এটার নাম হলো ব্যাবিলিয়ান সংখ্যা। এবারও বোর্ড পরীক্ষা আসছে যে এইচএসসি 25 সালে, যে কোন সংখ্যা পদ্ধতি এখনো পর্যন্ত 60 ভিত্তিক, ব্যাবিলিয়ান সংখ্যা পদ্ধতি। কেউ যদি জিজ্ঞেস করে এই যে গড়ির কাটার হিসাব নিকাশ এটা কোন সংখ্যা পদ্ধতি, কেউ যদি ডেসিমেল বলো 1 নাম্বারও পাবে না, উত্তর হবে ব্যাবিলিয়ান, উত্তর হবে ব্যাবিলিয়ান। কোণের পরিমাপ ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি কিভাবে হয়? 60 ডিগ্রি করে, একটা 60 ডিগ্রি করে। এই যে কোনো কোণের পরিমাণ 60 ডিগ্রি, এই হিসাব নিকাশ এগুলো হচ্ছে ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। পরীক্ষা আসতে পারে নেক্সট পরীক্ষায়, কোণের পরিমাণ কিসের সংখ্যা পদ্ধতির হিসাব? ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি, ঠিক আছে? তাহলে আমরা বেশ কয়েকটা সংখ্যা পদ্ধতি পেলাম। প্রথমে হয়েছে হায়ারোগ্লিফিক্স, মিশরীয়, এটাকে 10 ভিত্তিক বলে। এরপরে ম্যায়ান 20 ভিত্তিক। এরপরে আসলো কি রোমানের কোন স্থানীয় মান নেই। তারপরে আসলো কি, তারপরে আসছে হচ্ছে এই যে দশমিক সংখ্যা পদ্ধতি, হিন্দু সংখ্যা পদ্ধতি। এর আগে ব্রাজিলের ফিরাহা জাতি একটা সংখ্যা পদ্ধতি ব্যবহার করতো, 1 আর 2-এর বেশি হলে বলতো অনেক। তারপরে প্রশ্ন হতে পারে যে ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি কোথায় ব্যবহৃত হয়? গণিতে ব্যবহৃত হয়। ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি ত্রিভুজের কোণের পরিমাপের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এগুলা হচ্ছে বেসিক। যদি দেখবা আজকের ক্লাসের যারা বেসিক পড়তেছো, যদি প্রাচীন সংখ্যা পদ্ধতি থেকে কোনো প্রশ্ন আসে এর মধ্যে আসবে এর ভিত্তিক, ঠিক আছে? ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন চলে আসবে আজকে লেকচারে যা যা বলেছি, ঠিক আছে? আর খ্রিস্টীয় শাসকেরা শূন্যকে শয়তানের রূপ বলতো, এটা মাথায় রাখবা, যে কোন শাসকেরা শূন্যকে শয়তানের রূপ কারা বলতো? খ্রিস্টীয় শাসকেরা। এরা মেনে নিতে পারে নাই। এখন কথা হলো এই সমস্ত এখান থেকে এর বাইরে নৈর্ব্যক্তিক আসবে না, গ্যারান্টি। লেকচার নোট করে রাখো, ডাইরেক্ট এর বাইরে নৈর্ব্যক্তিক আসবে না। এখন কথা হলো স্যার তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, সেটা কি? আমার কথা হলো এই প্রাচীন সংখ্যা পদ্ধতি, পুরা পৃথিবীর সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়। কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে সংখ্যা পদ্ধতি কয় প্রকার, উত্তর দিবা সংখ্যা পদ্ধতি হলো 2 প্রকার। এই যে পুরা পৃথিবীর সংখ্যা পদ্ধতিকে 2 ভাগে ভাগ করা হয়। এক নাম্বার কি? 1 নাম্বার সংখ্যা পদ্ধতির নাম হলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার হলো পজিশনাল সংখ্যা পদ্ধতি। 2 নাম্বার হলো
পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমরা আমাকে জিজ্ঞেস করতে পারো, স্যার নন পজিশনাল কি ব্যাখ্যা করে দেন। দশমিক সংখ্যার আগ পর্যন্ত এই যে ম্যায়ান, রোমান, তারপর হায়ারোগ্লিফিক্স, যা যা সংখ্যা পদ্ধতি আসছে, ফিরাহার ভাষা, বেবেলিয়ান, এই সমস্ত সংখ্যা পদ্ধতি প্রাচীন, এগুলা হচ্ছে নন পজিশনাল। আর বর্তমানে যেগুলা ব্যবহৃত হয় দশমিকের পর, দশমিক, বাইনারি, অক্টাল, হেক্সা, এগুলাকে বলা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, স্যার এগুলাকে নন পজিশনাল, এগুলাকে পজিশনাল কেন বলে? আচ্ছা, তোমাকে যদি আমি জিজ্ঞেস করি একটা রোমান সংখ্যা, এখানে কি কোনো পজিশন আছে? এখানে কোনো ধরনের মান আছে? কোনো ধরনের মান নেই। কিন্তু একটা দশমিক সংখ্যা যদি লিখে 121, এটাকে বলে একক স্থানীয় অঙ্ক, আর এটাকে বলি দশক স্থানীয় অঙ্ক, আর এটাকে বলি শতক স্থানীয় অঙ্ক। তিনটাকে যোগ করলে হয় 121। ক্লাস 3-4 এর স্থানীয় মানের অঙ্ক। প্রত্যেকটা পজিশনের আলাদা আলাদা মান আছে কি নাই? এই যে এটা একক স্থানীয় দেখে 1 দিয়ে গুণ, এটা দশক স্থানীয় দেখে 10 দিয়ে গুণ, এটা শতক হলে 100 দিয়ে গুণ। এর আগে যদি আরেকটা দিই তাহলে কত দিয়ে গুণ হতো? 1000 দিয়ে গুণ হতো। ঠিক কিনা? ঠিক কিনা বলো, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা পজিশনের আলাদা আলাদা মান আছে বিদায় এগুলাকে বলা হয় পজিশনাল। আর আগের গুলার কোনো পজিশনের একক, দশক, শতক এগুলা নাই, এই জন্য এগুলাকে বলা হয় নন পজিশনাল। এটা তোমাকে প্র্যাকটিক্যাল পরীক্ষায় জিজ্ঞেস করতে পারে ভাইভাতে, স্টুডেন্টদেরকে। আইসিটি প্র্যাকটিক্যাল যেদিন হবে সেদিন জিজ্ঞেস করতে পারে, দেখি বলতো এই সংখ্যাটাকে কেন পজিশনাল সংখ্যা বলা হয়? অনেকে উল্টাপাল্টা উত্তর দেয়, কিন্তু তোমরা বলবা কি, স্যার এখানে প্রত্যেকটা পজিশনের আলাদা মান আছে, এটা একক, এটা হচ্ছে দশক, আর এটা হলো শতক। এই যে প্রত্যেকটা পজিশন আলাদা আলাদা মান হোল্ড করে বিদায় এগুলাকে আমরা বলবো কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি। এখন তোমাদেরকে একটা প্রশ্ন করি, দেখি বলতো পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সবাই উত্তর দিবা যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সবাই উত্তর করবা, পজিশনাল সংখ্যা পদ্ধতি কত প্রকার? সবাই উত্তর করবা, সবাই একদম। কত প্রকার? উত্তর ক হলো n প্রকার, উত্তর ক হলো 4 প্রকার, উত্তর ক হলো 4 প্রকার। দেখি সবাই অ্যান্সার করো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, n প্রকার নাকি 4 প্রকার? সবাই প্রশ্নের উত্তরটা দিবা, ঠিক আছে? একদম সবাই উত্তর করবা। আচ্ছা, যে কমেন্ট করতেছে তাকে কমেন্ট করতে দেন, নিজে শিখেন। আজকের ক্লাসের পর আপনার জীবনে সংখ্যা পদ্ধতির বেসিকে কোনো দুর্বলতা থাকবে না, এটা আপনি বিশ্বাস করেন তো কেন অন্যদের দিকে তাকাচ্ছেন? যারা বিশ্বাস করেন তারা একটা লাভ রিয়েক্ট দেন তো, সবাই একটা লাভ রিয়েক্ট দেন যারা বিশ্বাস করেন। এই যে আমিও দিচ্ছি, দেখেন, ঠিক আছে? ওকে, যারা কমেন্ট করতেছে ওদেরকে বাদ দেন, আপনারা কাজের কমেন্টগুলো করবেন, ঠিক আছে? যে নিজেরটা নিজে পড়ো। ওকে ওকে, তোমরা কিন্তু মেনশন শেয়ার যারা করতেছো টাইম লাইনে করলে কিন্তু পুরস্কারগুলো পাবা। আচ্ছা, এই তো এই জন্যই আইসিটি অ্যাসিস্ট্যান্টে পড়াশোনা করতে হয়, ঠিক আছে? আইসিটি অ্যাসিস্ট্যান্টে এই জন্য পড়াশোনা করতে হয়। ভালো করে শুনেন, জ্যাকসন যারা আমাদের ক্লাস করছে এরা জীবনে এটা ভুল করবে না। শুনেন, ভালো করে শুনো, মনোযোগ দিয়ে। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? যারা 4 প্রকার লিখছো তারা 0, উত্তর হবে n প্রকার। পজিশনাল সংখ্যা পদ্ধতি হলো n প্রকার। কারণ পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা পড়তে পড়তে বুঝবো কেন n প্রকার। কারণ এটা 2 ভিত্তিক হতে পারে, 3 ভিত্তিক হতে পারে, 4 ভিত্তিক হতে পারে, 5 ভিত্তিক হতে পারে, 6 ভিত্তিক হতে পারে, 7 ভিত্তিক হতে পারে। কিন্তু যদি পরীক্ষায় বলতো এই যে ব্যবহারের দিক দিয়ে, যদি বলতো ব্যবহারের দিক দিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, যদি বলতো ব্যবহারের দিক দিয়ে পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার, তখন উত্তর দিতেন 4 প্রকার, তখন উত্তর হতো 4 প্রকার। ঠিক আছে? আজকে থেকে মনোযোগ দিয়ে মাথায় শুনেন, পজিশনাল সংখ্যা পদ্ধতি উত্তর অবশ্যই n প্রকার হবে। অপশনে n থাকলে অন্য কিছু দাগানোর কোনো সুযোগ নাই। এটা চমৎকার ভুল করেছেন আপনারা যারা 4 প্রকার দিয়েছ। যদি বলে ব্যবহার আছে কয়টার, ব্যবহার আছে কিন্তু 4টার। কি কি? 1 নাম্বার হলো বাইনারি, ব্যবহার আছে 4টার। 2 নাম্বার হলো কি? অক্টাল। 3 নাম্বার কি? হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেল। 4 নাম্বার কি? ডেসিমেল। আমার কথা মনোযোগ দিয়ে শুনেন, তাইলে ব্যবহার আছে 4টার। প্রশ্নের ট্রিক্স দেখছো কোথায়? তাহলে আজকে থেকে মাথায় রাখবো, সংখ্যা পদ্ধতি কয় প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার।
পজিশনাল, নন পজিশনাল। অনেকেই ভুল করে। সংখ্যা পদ্ধতি কয় প্রকার বললে 4 প্রকার দাগাই দিই। একটু ঠান্ডা, এমসিকিউ দাগানোর সময় কুল, একদম কুল থাকতে হবে এমসিকিউ দাগানোর সময়। আইসিটি অ্যাসিস্ট্যান্টে যারা পড়ে ওরা জানে আমরা প্রত্যেকটা ক্লাসে এমসিকিউ পড়াই। ক্লাস শেষ প্রত্যেক দিন ওই ক্লাসের উপর 20টা 25টা 30টা এমসিকিউ প্র্যাকটিস, সাথে সাথে ক্লাস শেষ 25টা এমসিকিউ প্র্যাকটিস, ক্লাস শেষ 20টা এমসিকিউ প্র্যাকটিস। কিসের উপর? আজকে যা ক্লাস নিয়েছি তার উপর। ঠিক আছে, কুল হয়ে এমসিকিউ দাগাতে হবে। নাম্বার 1, সংখ্যা পদ্ধতি 2 প্রকার, পজিশনাল, নন পজিশনাল। পজিশনাল সংখ্যা পদ্ধতি কয় প্রকার? n প্রকার। ব্যবহারের ভিত্তিতে কয় প্রকার? 4 প্রকার। এগুলা যাতে জীবনে ভুল না হয়। কুড়ি ভিত্তিক সংখ্যা পদ্ধতি কোনটা? ম্যান। মধ্য আমেরিকার সংখ্যা পদ্ধতি কোনটা? ম্যান। ইতালির সংখ্যা পদ্ধতি কোনটা? রোমান। হায়ারোগ্লিফিউসের অর্থ কি? পবিত্র সংখ্যা। মনে করে দেখেন, রিপিট এগেইন, ঠিক কিনা? এই জিনিসগুলো যাতে কোন জটিল বৈজ্ঞানিক সংখ্যা এখনো ব্যবহৃত হয়? রোমান সংখ্যা। কোনটি 7 ভিত্তিক সংখ্যা? ব্যাবিলিয়ন সংখ্যা। কোনের ক্ষেত্রে কোন সংখ্যা পদ্ধতি ব্যবহৃত হয়? ব্যাবিলিয়ন সংখ্যা পদ্ধতি। ইনশাল্লাহ এর মধ্যে থেকে কমন চলে আসবে। সবার ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার কিনা বলেন? যা যা এতক্ষণ পর্যন্ত পড়াইছি। পজিশনাল, তাহলে ব্যবহারের ভিত্তিতে কয় প্রকার? 4 প্রকার, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল, ডেসিমাল। আমরা এই 4টাকে এখন বিশ্লেষণ করব। সবাই ক্লিয়ার কিনা বলেন? সবাই ক্লিয়ার কিনা বলে ফেলেন। এতদূর যা বেসিক পড়াইছি সবাই ক্লিয়ার কিনা? এবার আমরা আস্তে আস্তে মূল পড়ার দিকে যাব। ঠিক আছে, আজকে সবার বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? সবার বেসিকটা ক্লিয়ার হয়েছে কিনা বলেন? ওকে, আচ্ছা, থ্যাংক ইউ। যারা চমৎকার ক্লাস বলেছেন তাদেরকে থ্যাংক ইউ। আচ্ছা, কোর্স আছে, সবকিছু আছে, সবাই ওয়েট করেন। কোর্সের কথা বাদ দিয়ে আগে ফ্রি ক্লাসগুলো করেন। আপাতত কোনো কোর্সের জন্য আপনাদেরকে পড়াতে আসি নাই। আপনাদেরকে একটা হোমওয়ার্ক দিয়েছি শুধু। আজকে একটাই হোমওয়ার্ক, আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করবেন, আর কিচ্ছু না। তোমাদেরকে আমি এখানে কোর্সের জন্য আসি না। আমি আমার দায়িত্ব নিছি, তোমাকে আমি 8টা ক্লাসে বইয়ের বেসিক বুঝাই দিব। এরপরে তুমি আমার কাছে পড়লে পড়ো, না পড়লে না পড়ো, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার। এটা পরেরটা পরে দেখা যাবে। আর যারা প্রত্যেকটা ক্লাস করবেন তাদেরকে একদম পানির দামে কোর্স দিব। 8টা ক্লাস যারা করবেন একদম ফ্রি, পানির দামে কোর্স ফ্রি, একদম পুরা বই পড়াই দিব। ঠিক আছে, ওয়েট করেন। আচ্ছা, ওকে, ফাইন। এবার দেখেন, পরীক্ষায় আসলে সংখ্যা চিনতে হবে। আজকে আগে আমরা সংখ্যা চিনব। এই যে বাইনারি, যদি বলে বাইনারি সংখ্যা পদ্ধতি, বাইনারি শব্দের অর্থ হলো 2। 2-এর চেয়ে 0 যে 2টা আছে, 0 আর 1 নিয়ে যে সংখ্যাগুলা হবে, আজকে থেকে শুধু 0 আর 1 দিয়ে যে সংখ্যাগুলা দেখবা এগুলাকে বলবা বাইনারি সংখ্যা। মানে 0 আর 1 দেখছো, বাইনারি, আর কোনো কথা নেই। ওইটাতে আর কিছু থাকতে পারবে না, 2 থাকতে পারবে না। বাইনারিতে কখনো 2, 3 এগুলো হবে না। বাইনারি হবে শুধু 0 আর 1। অক্টাল, অক্টাল হবে 8-এর চেয়ে ছোট, 0 থেকে 7, 0 থেকে 7, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, এতটুকু। অক্টাল আর হবে না। 0 থেকে 7 পর্যন্ত অক্টাল। এবার হেক্সাটা একটু দেখি, পরে ডেসিমেল বলি। আগে ডেসিমেল হচ্ছে 0 থেকে 9। এই 10টা পুরা পৃথিবীর সমস্ত ইউনিক। যদি বলে সার্বজনীন সংখ্যা পদ্ধতি কোনটা, আমার মনে হচ্ছে 26 সালে এটা আসবে পরীক্ষায়। সার্বজনীন সংখ্যা পদ্ধতি কোনটা? সার্বজনীন সংখ্যা পদ্ধতি ডেসিমাল। 0 থেকে 9 সব জায়গায় এটা ব্যবহার হয়। পৃথিবীর যত লেনদেন, যত হিসাব নিকাশ, সবগুলাতে এটাই ব্যবহৃত হয়। পাশে লিখে রাখো সার্বজনীন সংখ্যা পদ্ধতি, সার্বজনীন। তাহলে হেক্সাডেসিমাল কি? 0 থেকে 15, 0 থেকে 15 পর্যন্ত। এখানে 0 থেকে 15 লিখা যাবে না, F লিখতে হবে। 16 এর চেয়ে ছোট, 0 থেকে 15। হেক্সাডেসিমালের একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি স্যার? আইসিটিতে চমৎকার কিছু জিনিস আছে। কি বৈশিষ্ট্য? এই যে এ কে বলা হয় 10, বি কে বলা হয় 11, সি কে বলা হয় 12, ডি কে বলা হয় 13, ই কে বলা হয় 14, এফ কে বলা হয় 15। এই যে এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির চিহ্ন। 0 থেকে 9 পর্যন্ত আগের মতোই থাকবে। আর বাকি 6টা, 9 6 টোটাল কত? 15। 0 থেকে 9 মানে 10টা। আর 10 আর বাকি 6টা হচ্ছে, এ হচ্ছে 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই হলো 14, আর এফ হলো 15। এটা হচ্ছে হেক্সাডেসিমাল চিনার মূল কারণ। এখন তোমাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি, পরীক্ষায় বাইনারি কাকে বলে যদি আসে,
তোমরা অনেকে লিখতে জানো না, এটা বেশি বাজে লাগে। জ্ঞানমূলকে আসছে, লিখতে পারে না ফোলাফানি। কেন এত সুন্দর করে জ্ঞানমূলক শিখে লিখতে কেন পারো না? কারণ তোমরা লিখো কি 0 আর 1 কে বাইনারি বলে, 0 আর 1 নিয়ে গঠিত সংখ্যাকে বাইনারি বলে, এগুলো নাম্বার দিবে না। কিভাবে লিখতে হবে বাইনারি কাকে বলে? এই যে দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি বলে। লিখে দিচ্ছি, দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি বলে। দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি বলে। দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে কি বলে? বাইনারি। এই যে দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি বলে। তাহলে দুইটা মৌলিক চিহ্ন কি কি? একটা 0 আর একটা হলো 1। একটা যেমন 0 আর 1, দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে কি বলবো? বাইনারি। এখন একটা শিখলে বাকি সবগুলা পারবা। অক্টাল, 8টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে অক্টাল বলে। 0 1 2 3 4 5 6 7 শেষ। হেক্সাডেসিমাল, 16টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে হেক্সাডেসিমাল বলে। 0 থেকে 9 A B C D E F। ডেসিমাল, 10টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে ডেসিমাল বলে। 0 1 2 3 4 5 6 7 8 9। ক্লিয়ার? সবার কি ক্লিয়ার মনে থাকবে? আজকে থেকে এগুলা কোনো ভুল হবে? কোনো ভুল হবে না। ঠিক আছে, তাহলে আমরা কি বলবো? দুইটি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতিকে বাইনারি বলে। সংজ্ঞা লিখার একটা স্ট্যান্ডার্ড থাকতে হবে। যে কোনো জ্ঞানমূলক প্রশ্ন লিখার আগে অবশ্যই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বইয়ের উত্তর লেখা ফলো করবা। গাইড নয়, গাইড এগুলার কোনো মা বাপ নাই। আমাদের চেষ্টা করবা আমাদের বইতে যেভাবে উত্তরগুলা লিখছি ওভাবেই পরীক্ষা সৃজনশীলগুলো উপস্থাপন করতে। অন্যদের চেয়ে 5 নাম্বার বেশি না পেলে আমার দায়। অন্যদের চেয়ে 5 থেকে 10 নাম্বার বেশি পাবা, গ্যারান্টি। কারণ এখানে আমি নিজের হাতে উত্তরগুলা লিখছি। আর গাইডের এটা কোত্থেকে না কোত্থেকে আসছে এটা তুমি তো নিজেও জানো না। ঠিক আছে, আচ্ছা যাই হোক, এখন দেখেন। ওকে ফাইন, এবার মনোযোগ দিয়ে কথা শুনেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, দেখি কে পারেন। সবার আগে কে উত্তর দেওয়ার চেষ্টা করবা। এটা দেখে একটা প্রশ্ন করি, তাইলে দেখি সবাই বলেন তো, এটা কি সংখ্যা পদ্ধতি? এটা কি সংখ্যা পদ্ধতি? দেখি এটা কি বলো। এটা কে পারো? সবাই উত্তর করবে। এটা কি সংখ্যা পদ্ধতি বলো। সবাই বলো এটা কি সংখ্যা পদ্ধতি? 16টি মৌলিক চিহ্ন বিশিষ্ট সংখ্যা পদ্ধতি। আচ্ছা হেক্সাডেসিমাল আমি বুঝাচ্ছি, ওয়েট করো। হেক্সাডেসিমাল আমি বুঝাচ্ছি, আগে এটা লিখো, এটা বলো। ওকে, এটা লিখো সবাই, সবাই এটা লিখো। শোনো, তোমরা সবাই এখানে কম বেশি পারো যারা নতুন, কিন্তু আল্লাহর রহমতে তুমি যে পুরা ক্লাস করে যদি 2টা জিনিসও শিখতে পারো, এটা তোমার জন্য বিশাল লাভ। এটা অনেকেই বুঝে না। তোমার অনেকে এখানে এগুলা পারো, সংখ্যা পদ্ধতির বেসিক, কিন্তু তুমি আমার কাছে পড়লে যে তোমার কত ব্রেইন ক্লিয়ার হবে এটা তুমি ক্লাসটা করো। যত এক্সপার্ট হো তুমি অনেক নতুন ইনফরমেশন আজকে শিখতে পারবা। আচ্ছা দেখেন, এটাকে বাইনারি বলতেছেন, কত কিছু বলতেছেন। ওকে, আচ্ছা শুনেন, এটা যারা বাইনারি উত্তর দিছ তারা 0। এটা যারা বাইনারি উত্তর দিছেন তারা 0 পাবেন। এটা বাইনারি, ঠিক আছে। আচ্ছা এটা শুধু বাইনারি কিভাবে বলো? এটা 0 আর 1, একটু পেছনে আসো। 0 আর 1 বাইনারিতে আছে। আচ্ছা অক্টালে কি 0 আর 1 নেই? অক্টালে কি 0 আর 1 নাই? 0 থেকে 7 পর্যন্ত না, অক্টাল হইতে পারে না। এটা তো অক্টালো। হেক্সা থেকে 0 আর 1 নাই, এটা হেক্সাও। ডেসিমেলে কি 0 আর 1 নাই? এটা ডেসিমেলও। সুতরাং তুমি কেমনে শুধু একটা বলো আমাকে বুঝাও। তার মানে এটা বাইনারিও হবে, এটা অক্টালও হবে, এটা হেক্সাও হবে, এটা ডেসিমেলও হবে। এটাকে কেউ বাইনারি লিখলে উত্তর ভুল। এটা উত্তর হবে পজিশনাল সংখ্যা। এটা একটা পজিশনাল সংখ্যা, ঠিক আছে? এটা একটা পজিশনাল সংখ্যা, এটাকে বাইনারি লেখা যাবে না এককভাবে। ওকে, এটা একটা পজিশনাল সংখ্যা লিখতে হবে। কারণ কেন? কারণ এখানে প্রত্যেকটা উন্মুক্ত। দেখবা ছেলে যেটা বেশি উন্মুক্ত সে সব বান্ধবীর ফ্রেন্ড লিস্ট ওকে পাবা। এরকম বন্ধু আছে না নাকি? নেই? আছে না? দেখবা এই বান্ধবী ডাকলে এর কাছে যাবে সিঙ্গারা আনি দিতে, আরেকজনে ডাকবে বলো যে আমার জন্য ফুচকা নিয়ে আই, আরেকজনে বলবো আমার জন্য বেলপুরি নিয়ে আই। সবার জন্য উন্মুক্ত। আর যেটা রিলেশন করে সেটাকে হয় তুমি এর কাছে গেলা কেন কৈফিয়ত দিতে হবে। সুতরাং এটা উন্মুক্ত নয়। এই যে দেখো, যদি এভাবে বেস দেওয়া থাকে, এখন এটা বাইনারি ফিক্সড, এটাকে আর কিচ্ছু বলতে পারবে না। যে চিহ্ন দিয়ে বোঝা যায় সংখ্যাটি কোন পদ্ধতির, যে চিহ্ন দিয়ে বোঝা যায় সংখ্যাটি কোন পদ্ধতি, সেটা হলো সংখ্যা পদ্ধতির ব্যাস। এটাকে বলা হয় সংখ্যা পদ্ধতির ব্যাস। সংখ্যাটি বোঝা যাচ্ছে কোন পদ্ধতির সংখ্যা, এটা
এই চিহ্নটা দিয়ে আমরা বুঝতে পারতেছি এটা হলো সংখ্যা পদ্ধতির ব্যাস। সুতরাং এটাকে আমরা কি বলবো, এটাকে এখন আমরা বলতে পারবো এটা বাইনারি। এখন যদি এটা এইভাবে লিখে থাকে, এটা কিন্তু এখন হেক্সাডেসিমাল, অন্য কিছু বলা যাবে না। এটার আইডেন্টিটি হেক্সা লিখে দিছে স্পষ্ট, এটাকে বাইনারি, যতই বাইনারির মতো দেখতে হোক ওকে হেক্সাই বলতে হবে। এই জিনিসগুলা মাথায় ভালো করে ঢুকে রাখেন। এবং এটাকে যদি আমি অক্টাল বলি, এটা অক্টাল, এটাকে অন্য কিছু বলা যাবে না। তার মানে বেস, যেটা যে চিহ্ন দিয়ে বুঝতে পারি আমি সংখ্যাটি কোন পদ্ধতির হয়, সেটা হলো সংখ্যা পদ্ধতির ব্যাস। ব্যাস যা সংখ্যাটি তার, এখানে 2-এর, এখানে সেম সংখ্যা হবে হেক্সার, আবার এটা হবে কিসের, অক্টালের, যেটা দিয়ে আমি আইডেন্টিফাই করব। আবার আরেকটা মজার বিষয় দেখে নাও সবাই, সেটা হলো, আরেকটা মজার বিষয় হলো, দেখো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 3D কোন সংখ্যা পদ্ধতি বা 3D কি। সবাই লিখবা 3D একটা মুভি, ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত, তোমাকে বলছে 3D কোন সংখ্যা পদ্ধতি, 3D কোন সংখ্যা পদ্ধতি বলো। অবশ্যই হেক্সাডেসিমাল, কারণ একমাত্র অ্যালফাবেট ব্যবহৃত হয় হেক্সাডেসিমালে। কয়টা অ্যালফাবেট? 6টা। A 10, B 11, C 12, D 13, E 14, F 15। টোটাল 6টা অ্যালফাবেট ব্যবহৃত হয় কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমালে। অ্যালফাবেটকে আবার আইসিটির ভাষায় ক্যারেক্টারও বলে। বোর্ড পরীক্ষায় আসে নাই, টেস্ট পরীক্ষা নৈর্ব্যক্তিক আসছে, মাইলস্টোন কলেজেও আসছে, সেই সাথে কলেজ কোনটা, রেসিডেন্সিয়ালেও আসছে। কি আসছে? ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতির নাম কোনটা? ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি হলো হেক্সাডেসিমাল। এই যে হেক্সাডেসিমাল ক্যারেক্টার ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কেন? কারণ একমাত্র 6টা অ্যালফাবেট ব্যবহৃত হয় এই সংখ্যা পদ্ধতিতে, অন্য কোথাও নাই। যদি জিজ্ঞেস করে 3D কোন সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল। কারণ আমরা জানি একমাত্র হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিতে 6টা অ্যালফাবেট বা ক্যারেক্টার ব্যবহৃত হয়। এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি মানে হলো 13। এবার তোমাকে জিজ্ঞেস করতে পারে যে ড্যাট কোন ধরনের সংখ্যা পদ্ধতি। যারা পারবে না আন্দাজে জীবন উত্তর করতে পারবে না, ড্যাট কোন ধরনের সংখ্যা পদ্ধতি, অবশ্যই হেক্সাডেসিমাল। কারণ আমরা জানি ক্যারেক্টার ব্যবহৃত হয় কোন সংখ্যা পদ্ধতিতে, হেক্সাডেসিমাল। কথা ক্লিয়ার? তারপরে তোমাকে জিজ্ঞেস করতে পারে ফাফা কোন সংখ্যা পদ্ধতি, ফাফা। বাবা কোন সংখ্যা পদ্ধতি, এগুলো জিজ্ঞেস করতে পারে। এগুলো সবগুলো হেক্সাডেসিমালের উদাহরণ। সবার কি এইটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? এইটুকু পর্যন্ত সবার কনফিউশন একেবারে ক্লিয়ার কিনা বলেন? এই যে ABCDEF, এগুলা আর কোথাও কোনোদিন ব্যবহৃত হবে কিনা? এগুলাকে আর কোথাও কোনোদিন ব্যবহৃত হবে? ঠিক আছে, সবার যদি ভালো লাগে একটা লাভ রিয়েক্ট দেন সবাই, ক্লাস আর একটু একটু হাসবেন। ঠিক আছে, ক্লাস হেসে হেসে ক্লাস করলে মন মানসিকতা ভালো থাকবে, ক্লাস বোরিং লাগবে না, মনে হবে ওরে কি চমৎকার ক্লাস হচ্ছে। ঠিক আছে, আচ্ছা সবাই ক্লিয়ার করেন, একদম ক্লিয়ার কিনা, সবাই একদম ক্লিয়ার কিনা বলেন, সবাই একদম ক্লিয়ার কিনা বলেন। ওকে, ফাইন ফাইন ফাইন, ভেরি গুড ভেরি গুড। যারা এখনো ক্লাসটা শেয়ার করেন নাই বন্ধুদের, এখনো কি আপনার ভালো লাগতেছে না ক্লাসটা? এত বেসিক ক্লিয়ার হচ্ছে, এরপরে কি তোমার ক্লাসটা ভালো লাগতেছে না? যদি ভালো লেগে থাকে তাহলে সব বন্ধুদেরকে এই ক্লাসগুলো দিয়ে দাও। ঠিক আছে, যাতে ওরাও উপকৃত হয়। বলবা যে একবার ক্লাসটা করে দেখ, আর কিচ্ছু লাগবে না, তুই ক্লাসটা শুধু করে দেখ, না বুঝতে ভালো না লাগলে আমাকে বলিস। ঠিক আছে, এবার আসো। আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, এটা কি সঠিক? এটা কি সঠিক? এই সংখ্যাটা কি সঠিক? সবাই উত্তর দেওয়ার চেষ্টা করো। এটা কি সঠিক? এটা কি পসিবল? এটা কি সঠিক? এটা কি সঠিক? এটা কি সঠিক? এগুলা একটাও কি সঠিক কিনা বলেন, বলেন সবাই বলেন, এটা কি একটাও সঠিক কিনা? আচ্ছা, যারা শুরু থেকে ক্লাসটা করেন নাই তারা শুরু থেকে ক্লাসটা করে আসবা। এগুলা কি একটাও সঠিক কিনা বলো, সবাই বলো। ওকে, এগুলা কি একটাও সঠিক কিনা বলো। একজনে বলছে বই কোথায় পাবো? বই আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক লিখে সার্চ করো। শোনো, অনেকেই কি করে, আমাদের বইতে আগে টাকা দিয়ে দিতে হয়। আইসিটি অ্যাসিস্ট্যান্ট বই 2টা বই, একটা সিকিউ আর একটা এমসিকিউ। সিকিউ 330 টাকা, এমসিকিউ 210 টাকা। ডেলিভারি নিলে 50 টাকা, হোম ডেলিভারি নিলে 90 টাকা। 100 টাকা দিলে হয়, হোম ডেলিভারিতে 100 আর এমনি হলো 50।
আচ্ছা, অনেকের আমাদের টাকা আগে দিয়ে দিতে হয়, এটা অনেকে ভয় পায়। আচ্ছা, আমি এত বড় একজন শিক্ষক, তোমরা জানো আমি কিন্তু বিসিএস থেকে 41তম বিসিএস থেকে কিন্তু ইনস্ট্রাক্টর হিসেবে চট্টগ্রাম পলিটেকনিক্যালেও আছি, এটা জানো কিনা? আমার 41তম বিসিএস আসছে, 43 আসছে, 44 আসছে, 46 আসছে, 4টা বিসিএস টিকছি আলহামদুলিল্লাহ। পরবর্তীতে আমার নামও অনেকে হয়তো এখনো শুনো নাই, আমি নামও বলি নাই, তানভীর সিফাত স্যার আমার নাম। তোমরা, আমার বাড়ি হচ্ছে কক্সবাজার, তোমরা অনেকে নতুন, তাদের জন্য বললাম। তারপরে হচ্ছে, তো তোমার 500 টাকা কি আমি খেয়ে ফেলবো? তুমি কি আমাকে ওই 2 নাম্বার জুতা ব্যবসায়ী মনে করো, যারা অনলাইনে 2 নাম্বারই করে? ওরকম না। সুতরাং নিশ্চিন্তে বই অর্ডার করতে পারবা, সুতরাং এটা নিয়ে টেনশন করার দরকার নেই। তুমি আমার ছাত্র মানি অনেক কিছু, তোমার টাকা আমার কাছে সবচেয়ে বেশি নিরাপদ, এটা মাথায় রাখবা। তো সুতরাং নিশ্চিন্তে করতে পারবা। আচ্ছা শোনো, ফেসবুকে সার্চ করবা, ফেসবুকে সার্চ করো আইসিটি অ্যাসিস্ট্যান্ট বুক। ওকে, আচ্ছা দেখো, এই সংখ্যা পদ্ধতি একটাও সঠিক নয়, এই সংখ্যা পদ্ধতি একটাও সঠিক নয়, এটাও সঠিক নয়। কেন? কারণ 10 ভিত্তিকে কোনোদিন ABCDEF আসতে পারবে না। ABCDEF শুধুমাত্র 16 ভিত্তিক, 16 ভিত্তিক আসতে পারবে হেক্সাডেসিমেলে, এইখানে কখনো আসতে পারবে না। অক্টালে কোনোদিন 0 থেকে 7 পর্যন্ত আসবে, 8 আসতে পারবে না। অক্টালে কোনোদিন 8 আসতে পারবে না, সব সময় 0 থেকে 7। এটা যদি এরকম হতো, ওরে ফাইন, এটা রাইট, এটা রাইট, কোনো ধরনের ভেজাল নেই, ঠিক কিনা? আর এই যে এটা, এখানে কখনোই 2 আসতে পারবে না, 2 আসতে পারবে না, এখানে কখনোই 2 আসতে পারবে না। 2 এর ভিতরে অলওয়েজ 0 আর 1, তার মানে বেস এইটা যত হবে তার চেয়ে ছোট হতে হবে ভিতরের গুলো, এইটা যত হবে তার চেয়ে ভিতরের গুলো ছোট হইতে হবে। এ হলো টেকনিক। এবার আমরা আজকে আরেকটা ট্রিক শিখাবো, মজার ট্রিক্স। সেটা হচ্ছে কি, কিভাবে একটা ডেসিমেল, একটা অক্টাল সংখ্যাকে কিভাবে বাইনারিতে নিয়ে যায়। ঠিক আছে, আজকে থেকে একটা কথা মাথায় রাখবা, একটা নৈবেদিক শিখাই দিই। প্রতিটা বাইনারি সংখ্যাকে বলা হয় 1 বিট। যেমন তোমাকে আমি যদি বলি, স্যার এখানে কয় বিট? 3 বিট। এখানে হচ্ছে 3 বিট। কেন 3 বিট স্যার? প্রত্যেকটা বাইনারি সংখ্যা হলো 1 বিট। আর বিট নামটা কোত্থেকে আসছে দেখো, বাইনারি ডিজিট। এই বাইনারি ডিজিট থেকে আসছে সংক্ষেপে বিট। এই যে বাইনারি থেকে বি আসছে, এখান থেকে আইটি আসছে, সংক্ষেপে বিট। তার মানে প্রতিটি বাইনারি সংখ্যাকে বলা হয় কয় বিট? 1 বিট। দেখি তোমরা বলো তো এখানে কয় বিট? এখন বলো এটা কয় বিট, বলো এখানে কয় বিট টোটাল, বলো তো এখানে কয় বিট? লাস্টে যে সংখ্যাটা লিখছি, সবাই উত্তর দাও, সবাই উত্তর দাও। ওকে, একজনে বলছে আমি বিসিএস ক্যাডার কিনা। আমি বিসিএস নন ক্যাডার থেকে 9ম গ্রেডের ফার্স্ট ক্লাস অফিসার হিসেবে আছি বাংলাদেশ সরকারের। ঠিক আছে, পাশাপাশি তোমাদেরকে পড়াই আর কি। ঠিক আছে, আগে মূলটিক রাখছি আলহামদুলিল্লাহ। হয়তো অনেকে পড়াই, কিন্তু অনেকে চাকরি বাকরি করে না, বা এই ক্যারিয়ারটা বিসর্জন দিয়ে দেয়, কিন্তু আল্লাহর রহমতে আমি ওটা করিনি। আমি আগে চাকরি ধরছি। তোমাদের পরামর্শ এটা, তোমাদের প্রতি এটাই পরামর্শ, টিউশনই করো, ইনকাম করো, অসুবিধা নেই। ভবিষ্যতে আগে চাকরি, সরকারি চাকরি, তারপরে বাকি কথা। আল্লাহর রহমতে আমি আগে সরকারি অফিসার হয়েছি, এরপরে হলো এই সমস্ত তোমাদেরকে পড়াচ্ছি আইসিটিটা। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার, চট্টগ্রাম পলিটেকনিক্যালের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের টিচার আমি, তো সুতরাং আমার জন্য এগুলো একদম, তোমরাই বুঝতেছো তো। আচ্ছা ফাইন, ঠিক আছে, ওকে। এটা প্রথম দিন দেখে পরিচয়টা দিলাম, অনেকে জানো না, অনেকে আমার কাছে পড়ে কিন্তু তারাও জানে না যে আসলে এই কথাটা কতটুকু। আচ্ছা দেখো, এখানে 5 বিট। কয়টা বিট? 5টা। 5টা বাইনারি সংখ্যা 5 বিট। এখন আজকে তোমাদেরকে একটা টেকনিক শিখাবো, সেটা হলো কি স্যার? সেটা হলো একটা অক্টাল সংখ্যাকে বাইনারি বানাবো। অক্টাল কয়টা আছে পৃথিবীতে? অক্টাল আছে 7টা। 0 1 2 3 4 5 6 7। এই অক্টাল গুলাকে বাইনারিতে নিয়ে যেতে হলে কিভাবে লিখতে হয়? এটা তো অক্টাল, এটাকে বাইনারিতে কিভাবে লিখতে হবে? যেমন একটা 10 টাকার নোট, এটাকে 2 টাকায় কিভাবে নিবা? 5টা 2 টাকা নিলে 10 টাকা, ঠিক কিনা? একটা 20 টাকার নোট, এটাকে কয়টা 5 টাকা হবে? 4টা দিলে 5 টাকা, তারপরে 20 সমান হবে। ঠিক সেম একটা অক্টালকে বাইনারিতে কিভাবে লিখতে হয়, এটা আজকে শিখবো আমরা টেকনিকের মাধ্যমে। তো
তোমরা প্রথমে একটা কমেন্ট করো সবাই, সেটা হলো অক্টাল মানে 3 বিট, হেক্সা মানে 4 বিট। এটা একদম সবাই কমেন্ট করবা, যতজন আছে ক্লাসে সবাই কমেন্ট করবে এই কমেন্টটা, যে অক্টাল 3 বিট হেক্সা 4 বিট। এটা সবাই কমেন্ট করবা, যে অক্টাল 3 বিট হেক্সা 4 বিট। সবাই কমেন্ট করো এটা, ঠিক আছে? এটা সবাই কমেন্ট করো যে অক্টাল 3 বিট হেক্সা 4 বিট। সবাই কমেন্ট করো, সবাই কমেন্ট করো। ওকে, দ্রুত 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 সবাই কমেন্ট করো, অক্টাল 3 বিট হেক্সা 4 বিট। সবাই একটু কমেন্ট করে ফেলেন, অক্টাল 3 বিট হেক্সা 4 বিট। এটা একদম সবাই কমেন্ট করবেন। আপনি আসেন বলে আইসিটি নিয়ে ভয় লাগে না এখন, ইনশাল্লাহ। তাহমিনা, আমার বিশ্বাস তাহমিনা আমাদের মনে হয় পেইড বেস প্রত্যেকটাতে আছে আইসিটির, ঠিক আছে? প্রত্যেকটা পেইড বেসে ভর্তি হয় যতগুলো আসে। তুমি আমার দোয়া, তুমি ইনশাল্লাহ 90+ পাবে, এবং তোমার ক্লাস নোটগুলো খুবই সুন্দর। ওকে, আচ্ছা, এটার মানে কি? এখন এটার মানে কি অক্টাল 3 বিট হেক্সা 4 বিট, এই কথাটার মানে কি? এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হলো, মনোযোগ দিয়ে শুনেন, এই কথাটার মানে হচ্ছে কি, একটা অক্টাল সংখ্যাকে বাইনারিতে 3টা লিখতে হয়, মিনিমাম 3টা বাইনারি লিখতে হবে। তাহলে স্যার কিভাবে লিখতে হবে? একটু ভালো করে শুনেন। প্রথমে এই জিনিসটা মাথায় রাখবেন, 1 2 4। এই যে এই জিনিসটা একটু মাথায় রাখবেন, 1 2 4। এটা কি? এটা আসলে স্থানীয় মান। স্থানীয় মান কি জানো? এদিকে তাকাও, তাহলে এটা একটু বুঝাই দিই বেসিকটা। ভালো করে শুনো, এটা কি 1 2 4 কোত্থেকে আসছে? আমরা যখন সংখ্যা পদ্ধতিতে একটা সংখ্যা লিখছি, এটাকে বলি একক স্থানীয় অঙ্ক, এটাকে বলি দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলি শতক স্থানীয় অঙ্ক। ঠিক সেম একটা বাইনারির ক্ষেত্রেও সেম। এটা হচ্ছে একক, এটা হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দশক, এটা হলো শতক। এটা বাইনারিও তো একটা পজিশনাল সংখ্যা পদ্ধতি, বাইনারিতে ডেসিমেলের মধ্যে একক স্থানীয় অঙ্ক 1, দশক স্থানীয় অঙ্ক 10, শতক স্থানীয় অঙ্ক 100। এটা কোত্থেকে আসে জানেন? এদিকে তাকান, ডেসিমেলে আসে হচ্ছে 10 টু দি পাওয়ার 0 মানে একক, 10 টু দি পাওয়ার 1 মানে দশক, আর 10 স্কোয়ার মানে হলো শতক। আর বাইনারির ক্ষেত্রে কোত্থেকে আসে দেখো, 2 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 1 দশক, 2 টু দি পাওয়ার কিউব 2 স্কোয়ার শতক। এই যে বাইনারির ক্ষেত্রে হচ্ছে 1 to 4। আজকে থেকে মাথায় রাখবে এই জিনিসটা। এটা অনেকেই জানে না, 1 to 4 কোত্থেকে লিখি আমরা। এটা কি মুখস্থ লিখি? মুখস্থ নয়। ডেসিমেলের ক্ষেত্রে হচ্ছে 1 10 100, আর বাইনারির ক্ষেত্রে সেটা হচ্ছে 1 2 4। এরপরেরটা আসবে 8 2 কিউব, আর এখানে আসবে 1000 10 কিউব। ভালো করে বুঝেন, এটা অনেকের মনে ডাউট থাকতে পারে, 1 to 4 আমি কোত্থেকে লিখি? 1 to 4 লিখে হচ্ছে এখানে দশক স্থানীয় অঙ্ক। প্রথমটা হচ্ছে একক 10 টু দি পাওয়ার 0, আর এটা হলো দশক, আর এটা হলো শতক। আর এই ক্ষেত্রে হচ্ছে 2, যেহেতু 2 ভিত্তিক সংখ্যা, এটা 10 ভিত্তিক সংখ্যা থেকে 10, আর এটা 2 ভিত্তিক সংখ্যা থেকে 2 টু দি পাওয়ার 0 1, 2 টু দি পাওয়ার 1 2, 2 স্কোয়ার মানে হলো 4। বুঝাইতে পারছি? এই জন্য 1 to 4 লিখছি। এখন দেখো টেকনিকটা কি স্যার, টেকনিকটা কি একটু ভালো করে শুনেন। কিভাবে আপনি বাইনারি বানাবেন, কিভাবে অক্টাল বানাবেন, মনোযোগ দিয়ে শুনেন। কিভাবে অক্টাল বানাবা, কিভাবে বাইনারি বানাবা, ভালো করে শুনো। এই যে 1 2 4 লিখছিলাম, ভালো কথা। আমি একটা গরিব মানুষ, হাতে একটা পয়সাও নেই, গরিব, দোকানে গেছি। আচ্ছা, দোকানে গিয়ে চকলেট আছে 1 টাকার, 2 টাকার সেন্টার ফ্রুট আছে, 4 টাকা দামের একটা চানাচুর আছে, একটাও কিনতে পারবো? আমার তো 1 টাকাও নেই। এই যে গরিব মিসকিন গেছি, মিসকিন বাবা, 1 টাকাও নেই, একটাও কিনতে পারবেন? এটাও পারবো না, এটাও পারবো না, এটাও পারবো না। আচ্ছা, 1 টাকা নিয়ে গেলে কি কিনতে পারবো? তুমি তোমার সায়েন্স দিয়ে বলো। চকলেট আছে, সেন্টার ফ্রুট আছে, চানাচুর আছে, কি কিনতে পারবো 1 টাকা নিয়ে গেলে? এই যে এটা একটা কিনতে পারবো, কাজ শেষ। যে কোনো একটা কিনতে পারবা, একটা 2 বার কিনতে পারবা না। 2 টাকা নিয়ে গেছি, বলো কোনটা কিনতে পারবো? 2 টাকা নিয়ে সেন্টার ফ্রুট কিনতে পারবো। এই যে সেন্টার ফ্রুট। তুমি বলতে পারো স্যার আমি চকলেট 2 বার, 2 বার কেনার সুযোগ নাই, যে কোনো 1 বার কিনতে পারবা। তাহলে এই যে সেন্টার ফ্রুট কিনতে পারবো, শেষ, টাকা শেষ। 3 টাকা নিয়ে গেছি, কি কি কিনতে পারবা? এই যে সেন্টার ফ্রুট একটা, 2টা কিনতে পারবা না, একটা জিনিস, আর একটা চকলেট। 2 আর 1 3।
আর এখানে দেখো 4 টাকা নিয়ে গেলে সানাসুর কিনতে পারবো, কাজ শেষ। 5 টাকা নিয়ে গেলে সানাসুর আর হচ্ছে সেন্টার ফ্রুট। আর 6 টাকা নিয়ে গেলে 2টা কিনতে পারবো, 7 টাকা নিয়ে গেলে সবগুলা কিনতে পারবো রিস্কিট। এই যে ও হচ্ছে রিস্কিট, বাপের বড় লোকের ছেলে, সবগুলা কিনে নিয়ে আসছে রিস্কিট। ভালো করে কথা শুনেন মনোযোগ দিয়ে, আবার যারা বুঝেন নাই প্লিজ একটু ঠান্ডা মাথায় হেসে হেসে থাকো। প্রথম 0 হলে এখানে একটার সাথেও মিলে না, 3টাই 0। 1 হলে 1-এর সাথে মিলে, 1-এর নিচে 1। 2 হলে 2-এর সাথে মিলে, 2-এর নিচে 1। 3 হলে মিলে না, কিন্তু 2 আর 1 কে যোগ করলে 3 হয়, 2 আর 1 কে যোগ করলে কি হয়? 3 হয়। এই জন্য 2-এর নিচে 1, 1-এর নিচে 1, 3। 4 হলে সরাসরি 4 আছে, 4-এর নিচে 1। 5 হলে মিলে না, 4 আর 1 কে যোগ করলে 5 পাই, 4 আর 1 কে যোগ করলে 5। 6 হলে 4 আর 2 কে যোগ করলে 6, 4 আর 2 কে যোগ করলে 6। আর 7 হলে 4, 2, 6, 1, 7, 3টাই। সবার ক্লিয়ার কিনা বলেন? সবার ক্লিয়ার কিনা দেখি। এটা জীবনে ভুল হবে? সবাই কি ভুল হবে? সবাই কি পারবেন? ওকে, এটা কি সবাই পারবেন আজকে থেকে? এগুলা জীবনে ভুল হবে এটা? ওকে, একদম জীবনে ভুল হবে কিনা বলেন? আর যারা বই নেওয়ার ইচ্ছা আছে তাড়াতাড়ি নিয়ে নিন। বিশেষ করে চট্টগ্রাম যারা আছো তারা চকবাজার বুকল্যান্ড লাইব্রেরিতে কালকে যাইয়া নিয়ে নিবে, শনিবার চকবাজার একটা বুকল্যান্ড লাইব্রেরি আছে। আর চিটাগংয়ের বাইরে যারা আছো তারা অর্ডার করে নিবা। সবাই কি ক্লিয়ার? আচ্ছা ফাইন। এটা আরো শর্টকাটে করা যায়। আমি একটা সুপার ডুপার মেথড শিখাই, এটা সুপার ডুপার মেথড শিখাই। দেখো 4-এর নিচে 4টা 0, 4টা 1। এটা আরো সহজে করা যায়। দেখো 4-এর নিচে 4টা 0, 4টা 1। 2-এর নিচে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। আর 1-এর নিচে 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1, 1টা 0, 1টা 1। 1-এর নিচে দেখো 4-এর নিচে 4টা 0, 4টা 1। 2-এর নিচে 2টা 0, 2টা 1, 2টা 0, 2টা 1। আর 1-এর নিচে 0, 1, 0, 1, 0, 1, এইভাবে সুপার ডুপার মেথড। এখন আমাকে যে মান বলবে বলুক। ধরো আমাকে পরীক্ষায় প্রশ্ন করতে পারে যে 721 এটা একটা অক্টাল সংখ্যা, এটাকে বাইনারিতে লিখেন। এখন আমি কি করব? আল্লাহ, আমি তো পারি না। কিন্তু তুমি তো তানভীর স্যারের স্টুডেন্ট, তুমি তো আইসিটি অ্যাসিস্ট্যান্টের বুলেট বোমা, তোমাকে কেমন আটকাবে? তুমি কি করবা? আগে সুন্দর করে 4 to 1 লিখে ফেলবা। 4 to 1 রাফের মধ্যে লিখে ফেলবা। লিখে ফেলার পর এইদিকে তাকাও। 7-এর জন্য কি লিখো বলো? 7। এই যে 7-এর জন্য হচ্ছে রিস্কিট। 4, 2, 6, 6 আর 1, 7। 3টাই 1 হয় 7-এর জন্য, 3টাই 1। 2-এর জন্য কি হয় বলো? 2-এর জন্য কি হয়? 2-এর জন্য 2-এর নিচে 1, বাকি 2টা 0। তাহলে 1, 0, 1, 0। আর 1-এর জন্য কি হয়? 1-এর জন্য হচ্ছে 1। দেখো সবার ক্লিয়ার কিনা? এটা হলো বাইনারি। 7-এর মান এই যে 1 to 4 সবগুলা নিতে পারবে রিস্কিট। 2-এর জন্য হলে শুধু 2-এর নিচে 1, 1-এর জন্য হলে শুধু 1-এর জন্য হয়। আর প্রত্যেকটা অক্টালকে বাইনারিতে নিতে হলে কয়টা লিখতে হয়? 3টা। শিখাইছি না? অক্টাল সমান কয় বিট? 3 বিট। এটা যারা পারছো দেখি এটা লিখো 232। এটার জন্য বাইনারি লিখো। এটা যারা পারছো 232 এটা লিখো। ঠিক আছে, 232 লিখো। এটা যারা পারছো। ক্লাস কেমন লাগতেছে বলো তো? ওকে। একজনে বলছে স্যার আমি তো বাম পাশ থেকে লিখতে পারতাম, ডান পাশ থেকে কেন লিখতেছি? শোনো, সংখ্যার শুরু হয় এদিক দিয়ে উল্টা আরবি লেখার মতো। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি স্যার এই সংখ্যা এখানে শুরুর সংখ্যা কোনটা, তুমি যদি এটা বলো উত্তর ভুল। এটা শুরুর সংখ্যা নয়, শুরু হলো এটা। এই যে একক, এটা হলো একক, এটা হলো দশক। সব সময় মনে রাখবা সংখ্যার হিসাব উল্টা। এই জন্য আমরা 1 to 4 লিখি। প্রথমে একক, তারপরে দশক, তারপরে শতক। অলওয়েজ উল্টা সংখ্যার হিসাব। তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে এখানে সংখ্যা শুরুর কোনটা, তুমি যদি বলো এটা, উত্তর ভুল। এখানেই তোমার ভাইবা ক্যান্সেল। অবশ্যই বলতে হবে সংখ্যার শুরুর 1 নাম্বার সংখ্যা হলো এটা, এটা একক। আর এটা হলো সর্বশেষের সংখ্যা। কিন্তু বাংলা অক্ষরের ক্ষেত্রে দেখো আমরা প্রথম অক্ষর হচ্ছে এটা, আর এক্ষেত্রে প্রথম অক্ষর হলো লাস্টেরটা, প্রথম ডিজিট আর কি। ক্লিয়ার? এগুলো মাথায় রাখবেন। তাহলে দেখেন 2-এর জন্য কি হবে? 2-এর জন্য 0, 1, 0, 0, 1, 0।
আর 3-এর জন্য কি বলেন? 3-এর জন্য কি? 3, এই যে 3-এর জন্য 1 আর 1, 0 1 1, 0 1 1। আবার 2-এর জন্য তো মান আছে অলরেডি। সবাই কি পারছেন? ওকে, সর্বশেষ একটা নৈর্ব্যক্তিক আজকের ক্লাস এইটাই, সে সংখ্যা পদ্ধতির বেসিক এইটাই। আগামী ক্লাসে ডিজিটাল ডিভাইসের বেসিক শিখাবো, চমৎকার বেসিক শিখাবো আগামী ক্লাসে ডিজিটাল ডিভাইসে। আগামী ক্লাসটা কখন হবে? আগামী ক্লাসটা হচ্ছে কি রবিবারের রাত 10টা, ঠিক আছে? রবিবার রাত 10টায় লিখে রাখেন, সবাই লিখে রাখেন, রবিবার রাত 10টায় নেক্সট ক্লাস হচ্ছে রবিবার রাত 10টায়। আমি একটু ফ্রি হতে টাইম লাগবে, কারণ রবিবার দিন আমার 3টা অফলাইনে 3টা ব্যাচ, চট্টগ্রাম চকবাজার আমি কিন্তু অফলাইনে পড়াই। তাহলে ওই দিন কয়টা ব্যাচ? 3টা ব্যাচ। বিকাল 3টা থেকে 4টা একটা ব্যাচ, 4টা থেকে 5টা একটা ব্যাচ, 5টা থেকে 6টা একটা ব্যাচ। এরপরে বাসায় এসে ফ্রেশ হয়ে ক্লাস নিতে হবে, ঠিক আছে? রবিবারে রাত 10টায় ক্লাস হবে। ওকে ওকে, তাহলে দেখি লাস্টেরটা একটু করাই। ওই দিন কিন্তু ডিজিটাল ডিভাইসের বেসিক ক্লাস, এটা সবাইকে করতে হবে, এটা আরো চমৎকার ক্লাস হবে ইনশাল্লাহ। ওকে, এই যে ক্লাস এখনই শেষ হবে, লাস্ট প্রশ্ন দেখে এটা কে উত্তর করতে পারেন? এটা যে উত্তর করতে পারবেন সে সবগুলা পারবেন। দেখে এটা উত্তর করেন, কোনটা হবে? উত্তর কোনটা বলেন, সবাই বলেন উত্তর কোনটা। ওকে ওকে, থ্যাংক ইউ। তোমরা দোয়া করবা স্যারের জন্য, আমি সুস্থ থাকলে ইনশাল্লাহ। ডিজিটাল ডিভাইসের বেসিক ক্লাস তো আরো চমৎকার, আরো প্রো বানাই ফেলবো। গেট এগুলা কোত্থেকে আসছে, কিভাবে গেটের সংখ্যা সত্যক সারণী করতে হয়, জাস্ট ওয়েট ইনশাল্লাহ, ঠিক আছে? আর তোমাদেরকে বলবো, জীবনে একবার হলেও আইসিটি অ্যাসিস্ট্যান্ট আইসিটি পড়ার ট্রাই করবা। রিয়েল টেস্ট পাবা তুমি, আইসিটি রিয়েল টেস্ট। অনেকে তো আইসিটি পড়ায়, অনেক জায়গায় তো অনেক ভালো শিক্ষকরা পড়ায়, কিন্তু তুমি একবার হলে আইসিটি অ্যাসিস্ট্যান্টের চেষ্টা করবা। এটা তুমি তারপরে বুঝতে পারবা যে আসলে ক্লাসটা কিরকম হয় আর কি। এই টেস্টটা তুমি পাবা। ওকে, কালকে হবে না, কালকে আমাদের পেইড বেসের ক্লাস আছে, কালকে হবে না। আচ্ছা দেখেন, এটা দেখো, এটা অনেকেই তাড়াহুড়া করে, এই যে এক্সাম হলে তোমাদের বৈশিষ্ট্য নৈর্ব্যক্তিক দেখলে এটা দাগাই ফেলে, তারপর বলো আল্লাহ আমি কি দাগাইছি। শোনো, একটা অক্টাল আর একটা বাইনারি কখনো এক নয়। প্রথম কথা হচ্ছে এটা, একটা অক্টাল একটা বাইনারি সেম নয়। একটা অক্টালের জন্য মিনিমাম 3টা বাইনারি লিখতে হয়। তাহলে এখানে 1 এর জন্য 3 বিট 001, 0 এর জন্য 3টা 0 লিখতে হবে, আর এখানে 1 এর জন্য 3টা 001 লিখতে হবে মাস্ট। অক্টাল এটা ফরজ, অক্টাল থেকে বাইনারিতে গেলে 3টা। যেমন আমি যদি তোমাকে একটা 10 টাকা আর একটা 2 টাকা কি এক, একটা 10 টাকা আর একটা 2 টাকা এক নয়, 10 টাকার সমান হইতে হলে 5টা 2 টাকা লাগবে। ঠিক সেম, মিনিমাম 3টা বাইনারি মিলে একটা অক্টাল হবে। 3টা বাইনারি, এই যে 3 জন মিলে হবে 1, এই 3 জন মিলে হবে 0, এই 3 জন মিলে হবে 1। সুতরাং আমার 101 এর মান হচ্ছে এটা, এই যে এই উত্তর। ঠিক আছে, সবার কি ক্লাসটা ভালো লেগেছে? সবাই আচ্ছা একটা জিনিস লক্ষ্য দেখো তো, সবার পেজে ফলো দেওয়া আছে কিনা, আইসিটি অ্যাসিস্ট্যান্ট পেজে ফলো দেওয়া আছে কিনা দেখো, তোমরা নোটিফিকেশন পাও না। আর এখন আমি কিন্তু কিছু চমৎকার কাজ করতেছি, তোমরা দেখছো কিনা জানি না। দেখিও, আমি প্রত্যেকদিন 25 সালে যে প্রশ্নগুলো আসছে, এবার রানিং যে বই প্রশ্নগুলো আসছে, এগুলা ছোট ছোট কেটে কেটে আমি সুন্দর সুন্দর করে নৈর্ব্যক্তিকগুলো সলিউশন দিচ্ছি। তোমরা চালাক হলে এগুলো দেখবার। এগুলা এই যে এই বোর্ডে এবারের বোর্ড পরীক্ষায় যে প্রশ্নগুলো আসছে, এগুলার কিন্তু আমি সলিউশন দিচ্ছি, দেখিও ছোট ছোট, এগুলো দেখবা। প্রত্যেকদিন ক্লাস দেওয়ার সাথে সাথে রিলস গুলো দেখে ফেলবা, 30 সেকেন্ড 1 মিনিট, সর্বোচ্চ 1 মিনিট, এগুলো অবশ্যই দেখবা। ঠিক আছে, তোমার ভালো লাগবে। ওকে, তাহলে ইনশাল্লাহ এরপরের ক্লাস আমরা ডিজিটাল ডিভাইস, এটা আসলে ফাউন্ডেশন কোর্স, অনেকে ভুল করতেছো। এখানে তোমাকে সংখ্যা পদ্ধতির আজকে ফাউন্ডেশনটা নিলাম, কালকে ডিজিটাল ডিভাইসের ফাউন্ডেশন ক্লাস হবে। ঠিক আছে, কালকে না, পরশু রবিবারে রাত 10টায়। ওকে, সবার জন্য ভালোবাসা। সবাই একটা লাভ রিয়েক্ট দাও শেষবারের মতো সবাই একটা লাভ রিয়েক্ট দিয়ে দেন। এভাবে ভালোবাসা রইল সবার জন্য ইনশাল্লাহ। পরের ক্লাস আবার দেখা হবে।
এখনো বলবো ক্লাসগুলো টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা, ক্লাসগুলো সত্যি কথা টাইম লাইনে শেয়ার করে রেখে দিবা। এক্সামের আগে এই ক্লাসগুলো দরকার আছে, এই বেসিকগুলো বুঝে গেলে এক্সামে তোমার ভালো লাগবে, বা ভবিষ্যতে কখনো স্টুডেন্ট পড়াইতে গেলেও বেসিকগুলো দরকার আছে। ওকে, সবার এই যারা ক্লাস প্রথম থেকে করো নাই, ক্লাস শেষ হলে শুরু থেকে আবার শুরু করবা। ক্লাস শেষ হলে আমরা কিছুক্ষণ ক্লাসটা থাকবে এখানে, তোমরা করে ফেলবা। ওকে, রাত 10টায় রবিবার, সবাই রিমাইন্ডার দিয়ে রাখো, রবিবার রাত 10টায় দেখা হবে, দেখা হবে ইনশাল্লাহ। ডিজিটাল ডিভাইস কত যে চমৎকার, দেখা হবে। সাইবা আমিন পেইড বাই 6 এর চ্যাপ্টার 6 আমি নিব, একটু আমাকে সময় দাও, আমি রুটিন দিব, খুব শীঘ্রই দিব, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ এভরিওয়ান। আসসালামু আলাইকুম, শুভরাত্রি। শুভরাত্রি সবাইকে, আসসালামু আলাইকুম।